আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু আউটসাইড দ্য বক্স অ্যানালাইসিস। লাস্ট এক মাস ধরে ইউরো এবং কোপার দুর্দান্ত সব ম্যাচ শেষে এখন সবার অপেক্ষার শুধুমাত্র ফাইনালের জন্য, যেখানে ইউরোর ফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড এবং স্পেন, অন্যদিকে কোপার ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা এবং কলম্বিয়া। তো এই ইউরোতে ইংল্যান্ড কিভাবে টানা দ্বিতীয়বারের মতো ইউরোর ফাইনালে চলে আসলো, স্পেন কেন এত ভালো খেললো, কিংবা ফ্রান্স বা পর্তুগাল দ্বারা কেন ভালো করতে পারলো না, অন্যদিকে কোপাতে আর্জেন্টিনা কিভাবে ভালো খেলে টানা 3টা মেজর টুর্নামেন্টের ফাইনালে চলে আসলো, ব্রাজিল কেন অন্যদিকে ভালো করতে পারছে না, এই সব কিছু নিয়ে আমরা একটা ইউরো এবং কোপার একটা রিক্যাপ করবো এবং একই সাথে ফাইনাল যে দুটা ম্যাচ রয়েছে সেই দুটা ম্যাচের একটা প্রিভিউ করার চেষ্টা করব। এই সব কিছু নিয়ে আলোচনা করার জন্য আমরা আজকে চলে যাচ্ছি আমাদের শ্রদ্ধেয় ফুটবল কোচ মারুফুল হক স্যারের কাছে। স্যার, শুরুতেই আপনাকে ওয়েলকাম করছি আমাদের এই আউটসাইড দ্য বক্স অ্যানালাইসিসের এই বিশেষ আয়োজনে। শুরুতে আমরা কথা বলতে চাই, ইউরোতে ইংল্যান্ড বেশ স্ট্রাগল করার পরেও টানা দ্বিতীয়বারের মতো তারা ইউরোর ফাইনালে চলে আসলো। তো কোন কোন জায়গায় আসলে তারা স্ট্রাগল করলো এবং এর পরেও তারা কিভাবে আসলে ফাইনালে চলে আসলো? অ্যাকচুয়ালি আমি যদি লাস্ট ইউরো থেকে আসি, 2020 ইউরো থেকে আসি, তো ওখানে যে টিমটা ছিল এবং অলমোস্ট সেম টিমটাই কিন্তু ওয়ার্ল্ড কাপে খেলেছে। তো সেখানে একটা জিনিস ছিল যে সাউথগেটে কিন্তু মানে রিসোর্স প্লেয়ার যারা ছিল ওরাই ছিল, কিন্তু মেন সমস্যা যেটা হচ্ছিল যে প্লেয়ারের রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটি, যেটা আমার কাছে মনে হয়েছে এই ইউরো দেখে। সেখানে একটা জিনিস হলো যে তাদের ডাবল পিভটে যেরকম এখন রাইসের সঙ্গে একজন পার্টনার পাচ্ছিল, মাইনো লাস্টে মাইনো আসছে, আগে যে ছিল আর্নেল ছিল, এর আগে ফিলিপ ছিল। তো ওদের জায়গাটা কিন্তু খুব একটা মানে কভার হচ্ছে না, ডাবল পিভটে যে ডিউটি সেখানে, এবং মাইনো আসার পরে কিন্তু আসলে তাদের অনেকটাই মানে সমাধান হয়েছে। আরেকটা বিষয় ছিল যে ফোডেনকে মানে একটা জায়গা দেওয়া, ফোডেন ক্লাব লেভেলে যেভাবে খেলে আসছে সেই জায়গাটা কিন্তু পাচ্ছিল না ফোডেনকে তার মানে স্বভাব মানে সৌসুলভ যে জায়গা সেই জায়গা থেকে সরানোতে একটা জিনিস হচ্ছিল যে ওই জায়গাটা একটা ব্ল্যাঙ্ক সবসময় থাকতো, এবং সেই জায়গায় ট্রিপিয়ার কিন্তু খুব একটা কভার করতে পারতো না, বা বেলিংহামও খুব একটা আসতো না, বেলিংহাম সেন্ট্রালে যেত এবং নাম্বার 9-এ জায়গা নিত, একটা সমস্যা ছিল। আর একটা সমস্যা হচ্ছিল যে হ্যারিকেন যে কাজটা করতো, সে লিঙ্ক আপ প্লে খুব ভালো করে, কিন্তু লিঙ্ক আপ প্লে করতে করতে সে যখন একবারে খুব বেশি নিচে চলে আসে তখন কিন্তু ওই জায়গাটাতে জায়গা নেওয়ার মতো নাম্বার 9-এ যাওয়ার মতো কোনো প্লেয়ার ছিল। আর আরেকটা জিনিস হলো যে তাদের যখন প্লে আউট করে ওয়ে আউট করে পিছন থেকে, তখন কিন্তু তারা খুব বেশি সময় নিয়ে নিত। ইংল্যান্ড টিমটা তাদের ডিফেন্ডিং জোনে যখন খেলাটা তৈরি করতো, বিল্ড আপ শুরু করতো, খুব বেশি সময় নিত, যেটা আগের ওয়ার্ল্ড কাপগুলো কিন্তু বা ইউরোতে আমরা দেখি না, কারণ সেখানে ওরা 2-3টা পাস করার পথে মিডিল থার্ডে চলে আসতে পারতো। কিন্তু এখন খুব বেশি সময় নেওয়াতে স্লো বিল্ড আপের জন্য তাদের এই সমস্যাগুলো হচ্ছে। এবং যখন লাস্ট সেমিফাইনাল আমরা দেখলাম যে ফোডেনকে একটু ডান দিকে সরে নিয়ে গেছে এবং বেলিংহামকে বাম দিকে নিয়ে আসছে, এবং মাইনো যেহেতু আগে 2টা ম্যাচ ভালো খেলছে, এবং এরকম একটা পিভট যদি যে কোনো টিমে থাকে সেটা মানে টোটালি সে যেরকম ডিফেন্সিভ সেরকম অ্যাটাকিং মাইন্ডেড। এই জন্য আমার কাছে মনে হচ্ছে যে তাদের যে সমস্যাটা হচ্ছিল প্রথম ম্যাচে বা কোয়ার্টার ফাইনালে, সেমিফাইনালে সেটা পুরোটাই কাটিয়ে উঠছে আমি বলবো। ইংল্যান্ডের কথা তো আমরা বললাম, তাহলে আমরা যদি এবার স্পেনের কথা বলি, কারণ স্পেন পুরো টুর্নামেন্ট জুড়ে আসলে ভালো খেলেছে। ইউরোতে স্পেনের যে পারফরমেন্স, এর আগে কেউ আসলে এতটা এক্সপেক্ট করে নাই যে তারা এত ভালো খেলবে। তাদের খেলার প্যাটার্নটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? অ্যাকচুয়ালি যেটা এতদিন আমরা দেখে আসছি বা বিগত ওয়ার্ল্ড কাপ 3টা ওয়ার্ল্ড কাপ এবং ইউরোতে দেখে আসছি, তারা খুব বেশি টিকি টাকা নির্ভর হয়ে যাচ্ছিল। এবং যদি খুব ভালো আমরা দেখি তাহলে দেখবো যে স্পেন টিমটা তাদের বল পজিশন অলমোস্ট প্রতি ম্যাচে 70% 75% যে কোনো টিমে এর কোনো বিষয় ছিল না, কিন্তু তাদের চান্স ক্রিয়েট হতো কম সেই তুলনায়। কিন্তু এখন দেখা যায় তাদের পজিশনিংটা কম হচ্ছে বিগত বছর তুলনায়, কিন্তু তাদের চান্সটা খুব বেশি হচ্ছে, এটা একটা কারণ। আর 2 নম্বর কারণ হলো তাদের 2টা এফেক্টিভ উইঙ্গার থাকাতে, 2টা নতুন উইঙ্গার আসাতে তাদের আমি মনে করি যে একটা এই বর্তমান সময়ে যে ফুটবল যেভাবে খেলা, আমরা তোমাকে মানে আপনাকে প্রতিটা করিডোর ইউজ করতে হবে, রাইট লেফট মিডিল সেন্টার। আগে শুধু সেন্ট্রাল নির্ভর ছিল, এখন 3টা করিডোরই ওরা সমান তালে ইউজ করে যাচ্ছে। এই জন্য একটা জিনিস। আরেকটা জিনিস হলো ওই আগে যেটা বলছিলাম, ইংল্যান্ড টিম খুব সময় নিচ্ছে তাদের মিডিল জোন এবং ডিফেন্ডিং থার্ডে, কিন্তু এই স্পেন টিমটা আগে যেভাবে তারা সময় নিত, স্লো করতো মিডিলে এবং ইয়েতে ডিফেন্ডিং থার্ডে, এখন খুব তাড়াতাড়ি কিন্তু ওরা অপোনেন্ট থার্ডে চলে যাচ্ছে। এই যে খুব তাড়াতাড়ি তারা যে ডিফেন্ডিং অ্যাটাকিং থার্ডে এন্ট্রি করে, এটা মানে আগের স্পেনে ছিল না। আগের স্পেনের টিকি টাকা ঠিক আছে, কিন্তু এখন তাদের টার্গেট হলো পারপাসলি
যে তারা অপোনেন্ট হাফে পজিশনিং করা, এই জন্য তাদের খেলাটা আমাদের কাছে এরকম মনে হয়। এবং সম্ভবত তাদের এইরকম প্লেয়ার প্রোফাইল রয়েছে বলেই তারা এটা করতে পারছে। রাইট, কারণ সবকিছু নির্ভর করে রিসোর্সের উপরে, প্লেয়ার কি কোয়ালিটি প্লেয়ার আছে সেটার উপর নির্ভর করবে প্লেয়িং স্টাইল। যেহেতু তাদের নিকো উইলিয়াম এবং ইয়ামাল চলে আসছে, সেই জন্য তাদের প্লেয়িং স্টাইলটা চেঞ্জ হয়েছে। প্লেয়িং স্টাইল চেঞ্জ হওয়াতেই কিন্তু টোটাল তাদের রেজাল্টটা এত পজিটিভ। আরেকটা জিনিস, ড্যানি অলমো, তিনি আসলে স্টার্টিং ইলেভেনে প্রথম সুযোগ পাচ্ছিলেন না, পেদ্রি খেলছিলেন। পেদ্রির ইনজুরিতে ড্যানি অলমো ব্যাক করলেন। তো ড্যানি অলমো ব্যাক করাতে মনে হয় স্পেনের অ্যাটাকিং আরো মনে হয় যে ধারালো হলো। রাইট, কারণ আমি যেটা বলছিলাম যে ইংল্যান্ড টিমে হ্যারি কেন যখন লিঙ্ক আপ প্লেয়ারের জন্য খুব বেশি নিচে নামে, তখন কিন্তু নাম্বার 9-এ কোনো কেউ প্লেয়ার থাকতেছে না। কিন্তু ঠিক উল্টাটা, এখানে স্পেনে মোরাটা যখন লিঙ্ক আপ প্লেয়ারের জন্য বা ডিফেন্ডিং এর চলে আসে, তখন কিন্তু ঠিক নাম্বার 9 পজিশনে অলমো চলে যাচ্ছে। ফ্রান্স পর্তুগাল বড় বড় টিম ছিল, যারা আলটিমেটলি পর্তুগাল কোয়ার্টার ফাইনালে বাদ পড়ে গেল, ফ্রান্স সেমিফাইনালে বাদ করলো। তো ফ্রান্স পর্তুগালের এই স্ট্রাগল করার পিছনে কারণটা কি হতে পারে? আমি যদি প্রথম ফ্রান্সের কথা বলি, কারণ ফ্রান্স টিমে অলমোস্ট সব ওয়ার্ল্ড স্টাররাই আছে। তো আমার কাছে যেটা মনে হয়েছে, ফ্রান্স যখন 2016 না 2018 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হলো, তখন কিন্তু তাদের মানে একটা কমপ্লিট নাম্বার 9 ছিল, একটা উইঙ্গার ছিল। এখানে কিন্তু তাদের নাম্বার 9 এবং একটা উইঙ্গারের কমতি ছিল। সে এই লেভেলে যদি একটা মানে টিপিক্যাল নাম্বার 9 এবং একটা উইঙ্গার ছাড়া একটা টিম খেলে, তাহলে কিন্তু তাদের স্ট্রাগল করতেই হবে। এবং আরেকটা জিনিস মনে হচ্ছে যে এমবাপ্পে, আমার কাছে মনে হচ্ছে যে সে ফ্রন্ট লাইনে সবসময় একাই থেকেছে, যদিও মাঝে মাঝে ডেম্বেলে এসেছে, কিন্তু সে ওইভাবে সাপোর্টটা দিতে পারেনি। একটা অপোনেন্টকে থ্রেট দিবে, অপোনেন্টকে ব্যস্ত রাখবে, সেই ধরনের কোনো থ্রেট করতে পারেনি। অন্যান্য টিমে যেরকম 11 জনের একটা কমপ্লিট একটা স্কোয়াড থাকে, এইখানে আমার কাছে মনে হচ্ছে ফ্রান্স টিপে আগের সময়ের থেকে এই টুর্নামেন্টে আমার কাছে মনে হচ্ছে এটা কমপ্লিট একটা 11 স্কোয়াড ব্যালেন্স ছিল, টিম হয়নি, সবার উপর নির্ভর করা যায় এরকম না, বেশি নির্ভরতা চলে এরকম ছিল। আচ্ছা, আর পর্তুগালের কথা, আসলে আমার কাছে পর্তুগালের যে ওখানে ওয়ার্ল্ড স্টার, ম্যাক্সিমাম ওয়ার্ল্ড স্টার এবং সবাই নামি দামি খেলোয়াড়, একটা জিনিস আমার কাছে মনে হচ্ছে, সেটা হলো যে রোনাল্ডোকে আসলে তার জায়গা খেলার প্রয়োজন ছিল। কারণ রোনালদো কখনো টিপিক্যাল নাম্বার 9-এ আমরা কখনো দেখিনি গোল পেয়েছে বা অপোনেন্টে ক্রিয়েট করেছে, এরকম কিন্তু আমরা দেখিনি। যদিও ঠিক আছে, মানে রোনালদোকে রাখতেই হবে, তাহলে তার যেরকম সে খেলে আসছে সেখানে রাখা হচ্ছিল, তাকে উইং ফরওয়ার্ড হিসেবে রাখার দরকার ছিল, তাহলে হয়তো সে ওখান থেকে এসে চান্সগুলো ক্রিয়েট করতে পারতো। তাকে স্পেস দিতে হবে, সেই স্পেস না পেলে কিন্তু কখনো আমি দেখিনি যে খুব একটা ভালো করেছে। বয়সের একটা প্রভাব কি তার মধ্যে দেখেন? এখন 39 বছর হয়ে গেছে, স্পিড একটু কমে গিয়েছে। ওটা তো আছে, কিন্তু তারপরেও সে কিন্তু জায়গা মতো গিয়েছে এবং সেখান থেকে মানে চান্স পেয়েছে, কিন্তু করতে পারেনি। ওটা হলো যে তার একটা কনফিডেন্স যে ছিল যে আমি হয়তো স্পেস পাবো না, স্পেস পেলে হয়তো মার্কিং এ থাকবো, কারণ আননেসেসারি অনেকগুলো খুব তাড়াহুড়া করে মিস করেছে। ইউরোর আরেকটা জিনিস আমরা দেখি সবসময়, যে ছোট দল বলবো না, বাট র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা দল, এবারের কথা যদি বলি, তুরস্ক, স্লোভেনিয়া, স্লোভাকিয়া, রোমানিয়া, তারা বেশ ভালো করছে, ভালো খেলেছে। এটার পিছনে কারণটা কি? মানে কেন বড় টিমগুলো এই পিছিয়ে থাকা দলগুলোর সাথে স্ট্রাগল করে? এটা আমার কাছে মনে হয় যে বড় টিম, যে মানে র্যাঙ্কিং এগিয়ে থাকা টিম যেগুলো আছে, সেখানে কিন্তু তাদের যে প্লেয়ার আছে, তাদের কিন্তু একটা বিজি সিজন পার করতে হয় এবং তাদের সিজনে অলমোস্ট হাফ ম্যাচগুলো কম্পিটিটিভ ম্যাচ খেলতে হয় এবং সেখানে তাদের দায়িত্ব বেশি থাকে, রোল রেসপন্সিবিলিটি বেশি থাকে, এই একটা তাদের টায়ার্ডনেস থাকে। এবং একটা টিম হিসাবে একটা এই মানে আমি বলবো ওয়ার্ল্ড কাপ একটা টুর্নামেন্ট ইউরোতে, এটা আসার জন্য যতটুকু সময় দরকার একটা টিমকে টোটালি একটা কম্পিটিটিভ টিম তৈরি করা যে সময়টা, সেই সময়টা কিন্তু বড় টিমগুলো খুব একটা পায় না, মানে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকে। আর র্যাঙ্কিংয়ে ছোট নিচের দিকের টিমগুলো তারা কিন্তু এই সময়টা অনেক সময় পায় অন্যান্য টিমের থেকে, যদিও সিজন শেষ হয়েছে অনেক আগে সব ক্লাবের। সেই ক্ষেত্রে আমি তাদের মেন্টালি ফিজিক্যালি তাদের রেস্টটা খুব বেশি হয়, তাদের রিকভারিটা খুব ভালো হয়। 1 নম্বর 2 নম্বর একটা টিম হিসেবে কম্পিটিটিভ টিম এই লেভেলে খেলার জন্য যতটুকু সময় দরকার, সেই সময়টা তারা পর্যাপ্ত পায়। এটা একটা কারণ। আর একটা কারণ হলো এই টিমগুলো সবসময় কিন্তু তাদের মেন স্ট্রেংথ হলো টিম স্পিরিট এবং টিম এফোর্ট, এই দুটোর উপরে তারা নির্ভর করেন তো এখানে, সেই জন্য তারা খুব ভালো করতে। ফিফা টুর্নামেন্ট শেষে বা উয়েফা টুর্নামেন্ট শেষে তারা একটা টেকনিক্যাল স্টাডি গ্রুপ থাকে, তারা স্টাডি করে বা রিসার্চ করে এই টুর্নামেন্টে কি নতুন ট্রেন্ড আসলো, নতুন প্যাটার্ন আসলো। তো আমরা যদি এবারে ইউরোতে নতুন কি ট্যাকটিক্যাল ট্রেন্ড বা নতুন ট্যাকটিক্যাল প্যাটার্নগুলো কি আসলো, আপনার চোখে কোন কোন নতুন ট্রেন্ড ধরা পড়েছে? আমি দুইটা জিনিস খুব ভালোভাবে মানে ক্লোজলি আমি খেয়াল করেছি। একটা জিনিস হলো যে আমরা যেটা ফরমেশন বা স্ট্রাকচার বলি, সেটা কিন্তু এখন আমার কাছে মনে হচ্ছে সেটা মানে এখন আমি এক কথায় যদি বলি, তাহলে এখন যে ফরমেশনে সেটা হাইব্রিড ফরমেশন চলে গিয়েছে। কারণ
একটা সময় যে একটা টিমের প্লেয়ার লিস্ট দেখে, একটা টিমের ফরমেশন দেখে কিন্তু বলতে পারতো এই টিমটা কিভাবে খেলবে এবং তাদের শেপ কি হবে অ্যাকর্ডিং টু দ্য বল পজিশন অর অফ পজিশন। তো এখন কিন্তু সেটা বলা যাচ্ছে না, কারণ একটা টিম একটা ফরমেশন এবং যে ক্যারেক্টারিস্টিকে প্লেয়ার নিয়ে মাঠে নামছে তারা কিন্তু সেইভাবে পারফর্ম করছে না। তাদের কিন্তু ওই মাঠে এবং ওই খেলায় যে প্র্যাকটিসটা দরকার সেভাবেই তারা কিন্তু পারফর্ম করছে। একটা আমি যদি বলি যে সিম্পল, যদি আমি ইংল্যান্ডের কথা বলি, ইংল্যান্ড যেরকম আমরা প্রথমে দেখছি 4-2-3-1, তারপর আসলে 3-4-2-1, তো এই যে ফরমেশনগুলো কিন্তু আমরা কিন্তু কখনো তাদেরকে এই অবস্থায় দেখি না। এই শেপ কিন্তু কখনো থাকে না, 3-4-2-1 শেপে কিন্তু কখনো দেখা যাবে না। হয় থাকবে 4-4-2-3-1 অথবা থাকবে 5-4-1, এই শেপগুলো থেকে দেখি। কারণ সাকাকে কিন্তু কখনো ক্লাব লেভেলে এভাবে নিচে আসে দেখা যায় না, কিন্তু এখানে আমরা দেখতেছি সাকা কখনো লেফট ব্যাক হয়ে যাচ্ছে, রাইট ব্যাক হয়ে যাচ্ছে, একবারে টিপিক্যাল রাইট ব্যাকের পজিশনে চলে আসছে। তাহলে আমরা যদি প্রথম প্লেয়ার লিস্ট যখন দেখি ফরমেশন দেয় তখন কি সাকাকে আমরা এখানে এক্সপেক্ট করছি? কখনো করি নাই কিন্তু। তাহলে এটা আমার কাছে মনে হচ্ছে যে প্রায় সবগুলো টিমে যদি আমি একটা প্লেয়ার 2-3টা প্লেয়ার ধরে ধরে বলি তাহলে দেখা যাবে যে প্রত্যেক ফরমেশনের সঙ্গে এবং তাদের যে স্ট্রাকচার আছে সেটার সঙ্গে কিন্তু তার মাঠের পারফরমেন্সের কোনো মিল নেই। তো এটাকে আমি সরাসরি বলতে পারি যে এটা হাইব্রিড ফরমেশন প্রায় সবগুলো টিমেতে এটা একটা। আরেকটা জিনিস হলো যে টিমগুলার যে ব্লকগুলা, আগে আমরা এই ধরনের যদি খেলা হতো, আচ্ছা স্লোভাকিয়া বা ইংল্যান্ড খেলা হচ্ছে, সেখানে আমরা ধরেই নিতাম যে স্লোভাকিয়া একবার বাস পার্কিংয়ে চলে যাবে, কিন্তু এখন কিন্তু সেভাবে যাচ্ছে না। সবাই ব্লকগুলা প্রথম শুরু করছে মিড ব্লকে, এবং মিড ব্লকের একটা ক্যারেক্টারিস্টিক্স আমার কাছে খুব ভালো লাগছে, সেটা হলো যে আগে মিড ব্লক ছিল যে 4-5-1 এরকম একটা ছিল, এখন দেখা যাচ্ছে 4-4-2-তে ওরা মিড ব্লকে আসছে। সেখানে ওরা একবারে টপ দুইজন যে থাকছে তাদেরকে নিয়ে কিন্তু তারা দুইটা ডায়মন্ড দিয়ে একবারে অপোনেন্টের যে পাসিং ল্যান্ডগুলো সবগুলো ল্যান্ড এই ডায়মন্ড শেপ দিয়ে, দুইটা ডায়মন্ড শেপ দিয়ে বন্ধ করে দিচ্ছে। এবং আরেকটা জিনিস হলো যে নর্মালি একটা ব্লক তৈরি করলে ব্লকের যে লেংথ যেটা থাকে, লেংথ অনেক ছোট থাকতো, যে সেটা হয়তো 30-35 মিটারের ভিতরেই 11 জন প্লেয়ার থাকতো। এখন আমার কাছে যে আমি যে সবগুলো ম্যাচে দেখেছি লেংথ একটু বড় হয়েছে, এটা অ্যারাউন্ড 45 মিটারের মতো হয়েছে ব্লকের লেংথ। এটার কারণ হলো যে মিডিল করিডোর যেগুলো আছে বিটুইন দ্য প্লেয়ার, যে গ্যাপগুলো থাকে এগুলা পারফেক্টলি বন্ধ হচ্ছে একবারে জ্যামিতিক হিসাব করে। ওই যে ডায়মন্ড দুই পাশে আপনি শেপ দিয়ে কিন্তু পাসিং লাইনগুলো বন্ধ করে দিচ্ছে। সো ইন বিটুইন দ্য লাইনসে প্লেয়ার আসলে সে বল নিতে পারছে না। আরেকটা জিনিস এটা সুবিধা হলো যে যখন আমি মিড ব্লকে যাব তখন দেখা যাবে যদি লেংথে যদি 30 মিটার বা 35 মিটার, তাহলে বিহাইন্ড দ্য ব্যাকলাইন যদি বল আসে তাহলে কিন্তু কভার করা অনেক সময়, বিশেষ করে যদি এমবাপ্পে বা ফোডেন বা উইলিয়াম বা ইয়ামাল থাকে তাহলে তাদেরকে মানে ট্যাকেল করা সম্ভব হবে না। তো লেংথ একটু বড় হওয়াতে তাহলে ওই বিহাইন্ড দ্য ডিফেন্ডার বলগুলা মানে ডেপথ বলগুলা সেগুলো খুব ভালোভাবে ডিফেন্স হচ্ছে। 3টা পয়েন্ট শুনে খুব ভালো লাগলো, কারণ আসলে অনেক সময় আমরা খেলা দেখি বা নতুন ট্রেন্ড বা নতুন যে চেঞ্জগুলো প্যাটার্নগুলো হয় সেগুলো অনেক সময় পরিপূর্ণভাবে আইডেন্টিফাই করা হয়তো খেয়াল করা হয় না। আমরা হয়তো দেখছি মিড ব্লকে ডিফেন্স করছে ছোট টিম 4-4-2-তে স্লোভেনিয়া ডিফেন্ড করছে, কিন্তু কেন তারা লেন্থটা একটু বড় করে গেল বা আগে যে ডিফেন্সিভ শেপের লেন্থটা একটু ছোট থাকতো এই জিনিস অনেক সময় আমাদের খেয়াল হয় না। তো এই আরেকটা জিনিস লো ব্লক করছে, অনেক টিমের লো ব্লক করছে, যখন ইমিডিয়েট বল লো ব্লকের লাস্ট লাইন ব্যাক লাইন থেকে বল ব্যাক ব্লক থেকে বলটা একটু পড়েছে তখন কিন্তু সঙ্গে সঙ্গে সেই ব্লকটা কিন্তু আপ করে সেই জায়গা থেকে যাচ্ছে না, পুরোপুরি আপ হয়ে যাচ্ছে অ্যাকর্ডিং টু দ্য বলের ডিস্টেন্সের সঙ্গে অ্যাডজাস্ট করে নিচ্ছে। সো আগে হয়তো দেখা যেত যে লো ব্লকে ডিফেন্স করছে তারা হয়তো উপরে উঠছে না, অপোনেন্ট আবারও সেখানে চাপ দিচ্ছে। এখন তারা উঠে আসাতে দেখা যাচ্ছে যে লো ব্লক থেকে সাথে সাথে তারা মিড ব্লকে চলে আসতে পারছে। আমরা যদি কোপা আমেরিকা এবং ইউরো থেকে যদি চিন্তা করি যে কোন কোন প্লেয়ারের খেলা, ইন্ডিভিজুয়াল প্লেয়ারের খেলা আপনার চোখে খুব ভালো লেগেছে? আমি যদি মানে ইউরোতে আসি তাহলে আমি না, এটা সবাই বলবে যে ইয়ামালের কথা সবাই বলবে। তো ইয়ামালের কিন্তু সবাই আমরা অ্যাটাকিং যে কোয়ালিটিগুলো এটা কিন্তু দেখেছি, কিন্তু আমি যদি লাস্ট ম্যাচ যদি আমি ডাটাগুলো দেখি তাহলে আমার মনে হয় যে এখানে যদি মাঠের মধ্যে বল মানে ডুয়েল উইনার যদি দেখি তাহলে কিন্তু ইএমএল আমার মনে হয় শীর্ষ 2-1 ভিতরে থাকবে বোথ টিম। 22 জন প্লেয়ারের যে ডুয়েল উইনার দেখি তাহলে ইএমএল কিন্তু শীর্ষ 2-1 ভিতরে থাকবে, এবং তার যে ডিফেন্সিভ কোয়ালিটি এবং তার যে ডিফেন্সিভ স্ট্যান্স এবং ডিফেন্সিভ অ্যাপ্রোচ এবং তার যে স্ট্যান্স, আমি কোপাতে অনেক সেন্ট্রাল ব্যাক বা উইং ব্যাকার আমি সেই জিনিস দেখিনি। তাহলে অবশ্যই ইয়ামাল। আরেকটা জিনিস হলো যে ইয়ামাল যদি আউটসাইড দিয়ে উইং দিয়ে ঢুকে তাহলে কিন্তু তারপরেও সে ক্রসের অপশন থাকা সত্ত্বেও কিন্তু ক্রস করতে চায় না, সে আবার এটাকে যে কোনোভাবে ওটা ইনভার্টেড হওয়ার চেষ্টা করে। তো এই জিনিসগুলো আমার কাছে খুব ভালো লেগেছে আর কি।
সো আমরা এরপরে যেটা নিয়ে কথা বলবো সেটা হলো যে ফাইনাল ম্যাচ যেটা ইংল্যান্ড এবং স্পেনের, সেই ইংল্যান্ড এবং স্পেনের প্রিভিউ নিয়ে আমরা কথা বলবো। তো কোন কোন জায়গায় ট্যাকটিক্যাল ব্যাটেলগুলো সবচেয়ে বেশি হবে বলে আপনার কাছে মনে হয়? অ্যাকচুয়ালি আমরা যদি ইংল্যান্ড টিমের কথা চিন্তা করি, লাস্ট ম্যাচ 3-4-2-1 যেটা আছে, আমি সেভাবে যদি রাখি তাহলে তাদের এরকম প্রবাবল 11টা আমার কাছে মনে হচ্ছে এরকম হবে। কারণ অনেকেই মনে করছে যে আসলে ট্রিপিয়ারের জায়গায় লক্ষ্যকে দিতে পারে, কিন্তু আমি যদি গ্যারেথ সাউথগেটের তার পাস্ট টুর্নামেন্টের তার যে এক্সপিরিয়েন্স সেটা যদি চিন্তা করি তাহলে আমার কাছে মনে হবে যে আসলে ট্রিপিয়ারকে দিয়ে শুরু করবে। কারণ প্রায় প্রতিটা ম্যাচে ট্রিপিয়ার শেষ করেনি, তার জায়গায় লক্ষ্য নামছে, কিন্তু তখনই মনে হচ্ছিল পরের ম্যাচ হয়তো লক্ষ্য শুরু করবে, কিন্তু আলটিমেটলি ট্রিপিয়ারই শুরু করেছে প্রতিটা ম্যাচেই। আমার কাছে মনে হচ্ছে এই ম্যাচে ট্রিপিয়ারে শুরু করবে। কারণ একটা জিনিস হলো যে বারবার বলা হচ্ছে যে ট্রিপিয়ার আসলে লেফট ব্যাক না রাইট ব্যাকের পজিশনের প্লেয়ার। তবে এখানে একটা প্লাস পয়েন্ট হবে, সেটা হলো যেহেতু ট্রিপিয়ারকে সবসময় ইএমএলকে তার ফেস করতে হবে, সেই ক্ষেত্রে যেহেতু সে ইনভার্টেড উইঙ্গার, সেই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে রাইট ফুলব্যাকের জন্যই এটা খুব একটা সুবিধা হবে আর কি। আর আরেকটা হলো যে ইংল্যান্ড টিমের গত সেমিফাইনাল, এই লাস্ট সেমিফাইনাল আগ পর্যন্ত কিন্তু ইংল্যান্ড টিম কিন্তু তাদের ফোর্ডেনকে নিয়ে খুব ভুগছিল, আমি আগে যেটা বলেছি। সেই ক্ষেত্রে যে ফোর্ডেনকে তাকে রাইট অ্যাটাকিং সেন্ট্রাল মিডফিল্ডার দেওয়াতে একটা জিনিস হচ্ছে যে ফোর্ডেন তার যে ন্যাচারাল খেলাটা সেটা খেলতে পারছে, এবং সেখান থেকে কিন্তু সে অনেক ক্রিয়েট করতে পারছে, যেটা আগে ছিল, যেটা করতে পারেনি আগের ম্যাচে। সেই জায়গায় বেলিংহাম নিয়ে আসাতে আমার কাছে মনে হচ্ছে ইংল্যান্ড টিমের এই জায়গাটা একটা সমস্যা, একটা সমাধানের চারটা হলো মাইনো আমি মনে করবো এই ইউরোতে একটা আউটস্ট্যান্ডিং অ্যাটাকিং মিডফিল্ড বা ডিফেন্সিভ মিডফিল্ড যাইব নি কেন একটা আউটস্ট্যান্ডিং পারফরমার এই লাস্ট 3টা ম্যাচে সে প্রমাণ করেছে। এখন এই ম্যাচটাতে আসলে মেইন ব্যাটেলটা হবে আমার কাছে মনে হচ্ছে এটা একবারে মিরর যেটা হবে আর কি। ইংল্যান্ড টিমের যে ব্যাটেল, ইংল্যান্ড টিমের ডিফেন্সিভ পজিশনের যে জায়গাটা, এই জায়গাটায় একটা ব্যাটেল আমার কাছে মনে হচ্ছে যে ব্যাটেলটা হবে সেখানে এই জোনটা হবে ইংল্যান্ড টিমের ডিফেন্সিং থার্ডের প্রবলেম, এবং তাদের স্পেনের অ্যাটাকিংয়ের তাদের যে ভেরিয়েশন বা অ্যাটাকিংয়ের মেইন যে জায়গাগুলো, এটা এই জায়গাতেই হবে। এবং সেটার কারণ হলো ইয়ামাল সবসময় এরকম জায়গায় থাকে এবং কারবাহাল তাকে অবশ্যই ওভারল্যাপ করে এইসব জায়গায় চলে আসবে। এবং এখানে যদি ট্রিপিয়ার যদি নেমে আসে এইসব জায়গায়, এবং তাকে গুয়ে যদি এখানে এই অবস্থায় থাকে, ঠিক এই অবস্থায় থাকে, তাহলে এখানে অবশ্যই তাকে পিছন থেকে সাপোর্ট দেওয়ার জন্য রুইজ আসবে। এখানে রুইজ চলে আসলে তাহলে এই জোনটাতে অলমোস্ট 3 ভার্সেস 2 হয়ে গেল। এটার জন্য অবশ্যই আমি মনে করি যেহেতু ইয়ামাল ইনভার্টেড, তাকে স্পেস দিবে, রুইজ স্পেস দিলে যখন ইনভার্টেড হবে তখন কিন্তু ইয়ামালকে ইনভার্টেড স্টার্ট হয়ে গেলে তখন কিন্তু ইয়ামালকে থামানো খুব মুশকিল। তো আমার কাছে যেটা মনে হচ্ছে অবশ্যই রাইস অথবা মাইনো যেহেতু মোর অ্যাটাকিং, রাইসকে এই ইনভার্টেড যে জোনটা আছে এই জোনটাকে সবসময় থাকতে হবে। তাহলে এটা 2টা সুবিধা হবে ইংল্যান্ড টিমের জন্য। এক নম্বর হলো যে তারা এখানে 3 ভার্সেস 3 করতে পারবে, এবং তাদের যে ইয়ামালের যে ইনভার্টেড যে মুভমেন্টগুলো সেগুলো স্টপ করতে পারবে। আরেকটা জিনিস স্প্যান করে সেটা হলো মোরাতা যদি এইসব জোনে থাকে, এবং সেই ক্ষেত্রে আমি দেখেছি লাস্ট ম্যাচগুলোতে অলমো থাকবে এইসব জায়গায়। যেহেতু মোরাতা এখানে চলে আসলে অলমো চলে যাবে নাম্বার 9 পজিশনে, এবং ইয়ামালা চলে যায় এখানে। এই 3 জনের একটা রোটেশন আমি প্রায় দেখেছি তাদের এই মুভমেন্টে, এবং এটা খুবই এফেক্টিভ। এটা বন্ধ করতে হবে আমি মনে করি তাদের যে রোটেশনটা। আরেকটা জিনিস, যখন এখান থেকে নর্মালি আমরা দেখেছি যে ইয়ামাল নর্মালি বল নিয়ে সে যখন ইনভার্টেড হতে না পারে তখন সে স্টার্ট করেছে উইং প্লেয়ের জন্য, কিন্তু সে এই মাঝপথে এখান থেকে সে বলগুলা আড়াআড়ি সে এখানে ক্রস করে, যেটা সবসময় আমি দেখি মিডফিল্ড থেকে রুইজ অথবা অলমো অথবা রদ্রি একজন এখান থেকে মিড করে, কিন্তু ফরওয়ার্ডরা ডিফেন্স লাইনকে টেনে ভিতরে নিয়ে যায়, একটা স্পেস তৈরি হয়, স্পেসে সেকেন্ড লাইন অফেন্স ফিনিশ করে। এই 2-3টা জিনিস আমার কাছে মনে হচ্ছে এইখানে অবশ্যই এফেক্টিভ হবে স্পেনের জন্য, এবং এটা যদি ইংল্যান্ড যদি জিততে যায় তাহলে এটা অবশ্যই মানে এফেক্টিভলি বন্ধ করতে হবে। এবং অপর ক্ষেত্রে যদি আমি চিন্তা করি তাহলে ইংল্যান্ডের অ্যাটাকিং ব্যাটেলটা কোথায় হবে সেটা যদি আমি চিন্তা করি, অবশ্যই আমার কাছে মনে হচ্ছে মিরর ব্যাটেল হবে। এর সেম ব্যাটেল কিন্তু অপর প্রান্তে
হচ্ছে মাঠের, এবং এই প্রান্তেই একই ব্যাটেলটা হবে। কারণ এখানে সাকা নর্মালি এইসব জায়গায় থাকবে, এবং তাকে আমরা লাস্ট ম্যাচে দেখেছি ফোডেন তাকে এখান থেকে খুব সহজে সাপোর্ট দেয়, এবং এই সাপোর্টটা মনে করি এই ফাইনাল ম্যাচও থাকবে। সেই ক্ষেত্রে কুকুরিয়া সবসময় যদি এখানে থাকে, এবং সেই ক্ষেত্রে লাপোর্তে অবশ্যই এখানে থাকবে 2 ভার্সেস 1। এখন এখানে যদি হ্যারিকেন অথবা মাইনো যদি এখানে চলে আসে, রড্রিকে এই জায়গায় এসে তাদেরকে এই সিচুয়েশনটাতে 3 ভার্সেস 3 করতে হবে। সাকা ফোডেন দুইজনেই ইনভার্টেড, এবং তারা দুইজনেরই কিন্তু একই ধরনের মুভমেন্ট আছে, যে ইনভার্টেড হওয়ার মুহূর্তেই তারা যখন গোল শুটিং রেঞ্জ পেয়ে যায় তখন তারা শুটিংগুলো করে ফেলে। আমার কাছে মনে হচ্ছে যে সেম ট্যাকটিক্স স্পেনকে তার ডিফেন্ডিং এই জায়গায় ব্যাটের যে স্পট আছে এখানে সেম ট্যাকটিক্স তাদেরও নিতে হবে, তাহলে আমার মনে হয় যে ইংল্যান্ডকে স্পেন এফেক্টিভলি স্টপ করতে পারবে। তো এই জায়গাতে আপনার কাছে মনে হচ্ছে যে কি ব্যাটেলগুলো হতে পারে বা battle ম্যাচের সবচেয়ে সিগনিফিকেন্ট মোমেন্টগুলো তো এখান থেকে আসতে এখান পারে। থেকে আসতে হবে। ওকে, আমরা আবার একটু কোপা আমেরিকাতে চলে যেতে চাই। আর্জেন্টিনার ভালো করার কারণগুলো কি কি এই লাস্ট 5 বছরের সময় যদি আমরা চিন্তা করি, এবং ব্রাজিল যে লাস্ট 10-12 বছরে কোনো টুর্নামেন্ট জিততে পারছে না, এই দুটো জিনিসকে আপনি কিভাবে মানে আপনার অবজারভেশনটা এরকম কি হবে? আমি যদি সেই ক্যাম্পেস থেকে চিন্তা করি, তো আমার কাছে মানে ক্যাম্পেস 74 মানে খেলেছে 74-এর দিকে, তো 74 টু 2024 অলমোস্ট প্রায় 50 বছরের 3টা জেনারেশন। একটা হলো ক্যাম্পেসের জেনারেশন, একটা ম্যারাডোনা জেনারেশন, আর একটা হলো মেসির জেনারেশন। তো এই 3টা পার্সন যেভাবে টিমটাকে নিয়ে আসে, এবং টোটালি আমি মনে করব যে যদিও সবাই পারফর্ম করে, কিন্তু তারা এই তিনটা ওয়ার্ল্ড বেস্ট প্লেয়ারকে ধরেই কিন্তু তাদের জেনারেশনগুলো তৈরি হয়েছে। তো ঠিক আমার কাছে মনে হচ্ছে যেহেতু লাস্ট 3টা এই টুর্নামেন্ট সহ লাস্ট 3টা মেজর টুর্নামেন্ট ফাইনাল খেলছে, তো এটা টোটালি আমি বলবো যে এটা মেসির যে আশেপাশে প্লেয়ার এবং মেসির যে জেনারেশন চলছে সেটা হলো মেইন কারণ। আর 2 নম্বর কারণ হলো যে আমি মনে করি যে তাদের মানে প্লেয়ারদের যে কোয়ালিটি, তাদের যে মাঠের পারফরমেন্স, এটা মানে যদি ওরা ইউরোপিয়ান টিমের সঙ্গে তাহলে কিন্তু তারা খুব তাড়াতাড়ি ওই স্টাইলে চলে যায় এবং সেই অনুযায়ী খেলে। যখন ওরা আবার ল্যাটিনে খেলে, যে কোপা আমেরিকা, সেখানে কিন্তু তাদের সেই স্টাইলে চলে যাচ্ছে। কারণ এখানে আমার কাছে মনে হচ্ছে বিল্ড আপের থেকে সবচেয়ে বেশি মনোযোগী হলো তো হিট অ্যান্ড রান, এবং হিট অ্যান্ড রান আমার কাছে মনে হচ্ছে যে এই টিমটার সেই কোয়ালিটি প্লেয়ার আছে হিট অ্যান্ড রান খেলার জন্য, এটা একটা কারণ। আর তাদের মেইন শক্তিটা হলো ডিফেন্স, যেটা আমরা এতদিন পর্যন্ত গত ওয়ার্ল্ড কাপ পর্যন্ত কিন্তু আমরা দেখে আসছি যে আর্জেন্টিনার ডিফেন্সে একটু সমস্যা থাকে, কিন্তু আমার কাছে এই কোপাতে আমি যেটা দেখেছি তাদের ডিফেন্সে সেরকম কোনো মিস্টেক বা সেই ধরনের মেজর ভুল আমি দেখিনি। এই সবগুলোর উপর ভর করে কিন্তু আমার কাছে মনে হচ্ছে কোচিং স্টাফ অবশ্যই, যেটা বলবো যে আজকে প্রায় 6 বছর যাবত একই কোচের আন্ডারে ওরা কিন্তু আছে। তো এটা একটা বড় কারণ, অবশ্যই কারণ এক কোচ যায় কোচ আসবে, কিন্তু সে জায়গায় যদি টিমের খেলার যে ধারা, সেই ধারার সঙ্গে কোচের যে ফিলোসফি, এটা যখন মিলে যাবে তখন কিন্তু একটা আউটস্ট্যান্ডিং রেজাল্ট আসবেই। এবং এক্ষেত্রে আমার মনে হয় যে তাদের যে কিছু প্লেয়ার তারা ওয়ার্ল্ড কাপের সময় পেয়েছিল, মানে ম্যাকেলিস্টার, আপনার আলভারেজ এবং এনজো ফার্নান্দেজ, এই প্লেয়ারগুলো ওয়ার্ল্ড কাপ দিয়ে আমরা আসলে মানে তারা মানে বড় হলো বলা যেতে পারে। তো তারা যদি আসলে মেসিকে সাপোর্টটা দিতে না পারতেন, আপনি যেটা বলছেন যে মেসি আশপাশে যে জেনারেশন, বর্তমান জেনারেশন, তারা যদি এই সাপোর্টটা দিতে না পারতো তাহলে হয়তো আর্জেন্টিনার জন্য স্ট্রাগলই করতে হতো। অন্যদিকে ব্রাজিলের ক্ষেত্রে স্ট্রাগল করার কারণটা কি? তারা কি ফেডারেশন কোচ নিয়োগের ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক দেরি করছে। ওয়ার্ল্ড কাপ শেষ হওয়ার পর প্রায় 1.5 বছর পরে গিয়ে তারা 1.5 বছর সময় পেয়েছে কোপা আমেরিকার আগে, তারা এর মধ্যে 3জন কোচ চেঞ্জ করেছে, আঞ্চলিকের জন্য তারা ওয়েট করেছে। তাদের কি ফেডারেশনের সমস্যা আছে কিছু? আমার কাছে একটা জিনিস হলো, যখন যে কেউ এটা পারিবারিক, সামাজিক বা রাজনৈতিক বা একটা দেশীয় ক্ষেত্রে আমরা চিন্তা করি, তাহলে যদি দেখি যে একটা জিনিস যখন অটোমেটিক হতে থাকে তখন সেটার প্রতি কিন্তু কারো কেয়ার থাকে না, এটা হয়ে যায়। ঠিক আছে, আমার ছেলে মাগরিবের সঙ্গে বাসায় আসবে, এটা যে ন্যাচারাল, সে বাসায় পড়তে বসবে, তারপর তার কাজ উঠে, এটা ন্যাচারাল, আমার সে রেজিস্ট্রি হবে না। কিন্তু এর যখন ব্যতিক্রম হবে তখন কিন্তু আমাকে অবশ্যই সেটার টেক কেয়ার করতে হবে। তো ব্রাজিল এতদিন কিন্তু ন্যাচারাল ট্যালেন্টের উপরে ছিল, আমার কাছে যেটা মনে হচ্ছে ন্যাচারাল ট্যালেন্ট উপরে নির্ভর করে এতদিন খেলে আসছে, কিন্তু গত 8 বছর যাবৎ ন্যাচারাল ট্যালেন্টটা একটু কমে আসছে, আমার কাছে যেটা মনে হয় ওয়ার্ল্ড লেভেলে পারফর্ম করার মধ্যে কমে আসছে। এটা একটা জিনিস। আর একটা জিনিস তাদের খেলা, একটা জিনিস হলো যে এখন যারা, আমি যদি বলি ভিনিসিয়াস জুনিয়র, রড্রিগো এবং যারা আছে, বিশেষ করে আমি ফরওয়ার্ড লাইনে যারা আছে, তারা ম্যাক্সিমাম কিন্তু খুব বেশি অ্যাটাকিং প্লেয়ার, খুব বেশি অ্যাটাকিং।
ওরা এত পরিমাণে অ্যাটাক করে, যখন অ্যাটাকগুলা অপোনেন্ট ডিফেন্ড বা টিমের জন্য প্রেডিক্টেড হয়ে যায় তখন কিন্তু খুব সহজে ডিফেন্স করা সম্ভব। আরেকটা জিনিস তাদের যে নর্মালি আগে ব্রাজিল সব দিক দিয়ে খেলতো, যেরকম ক্রস আসতো, মিডল পেনিট্রেট এখন তো তাদের স্ট্রাইকারই নাই। এখন তাদের স্ট্রাইকার না থাকুক, যেহেতু ওই লেভেলের স্ট্রাইকার দরকার নাই, কিন্তু যদি ফ্রিকোয়েন্টলি ক্রস আসতে থাকে তো সেখান থেকে কিন্তু ফার্স্ট লাইন মিস করলো সেকেন্ড লাইন ফিনিশ করবেই। তো ব্রাজিলের সেই মানে উইঙ্গার, মানে আমি বলবো যে ওয়ার্ল্ড ক্লাস উইঙ্গার রয়েছে, কিন্তু উইঙ্গারের সবাই ইনভার্টেড, ভিতরে ইনভার্টেড, সবাই ইনভার্টেড এবং লাস্ট ম্যান বিট করে তারপর সিচুয়েশন সৃষ্টি করতে চায়। মেইন সমস্যা হচ্ছে যে আমার কাছে যেটা মনে হচ্ছে ব্রাজিল খুব বেশি অ্যাটাকিং খেলতে চায় এবং সেটা ইন্ডিভিজুয়াল অ্যাটাক, টিম এফোর্টটা কম অ্যাটাকিং এ। তো এই জন্য তারা কিন্তু বারবার ফেল হচ্ছে, কারণ এই স্কোয়াড দিয়ে ফাইনাল খেলা প্রয়োজন। আমি মনে করি কোপার ফাইনাল খেলা সম্ভব ছিল। এবার কোপা আমেরিকার একই সাথে উরুগুয়েও ভালো করেছে বিএলসার অধীনে। উরুগুয়ের প্রেসিংটা বেশ চোখে পড়ার মতো কিছুটা, বিএলসা যেহেতু হবে খেলে, সেটাই, এটা আসলে কোচের উপর কিছুটা ডিপেন্ড করে। এটা কোচের উপর নির্ভর করে, কারণ বিএলসা হলো আমি মনে করি ফুটবলের মানে পিএইচডি এমডি যাই বলি না কেন, সে কোচ হিসেবে তার এরকম, সে যখন যেটা প্রয়োজন সেই অনুযায়ী, এই টিমটাতে কি প্রয়োজন ছিল সেই অনুযায়ী কাজ করে। আর কোপাতে আসলে যে প্রেসিং, যেটা এখানে আসলে প্রেসিং হইতে হবে অর্গানাইজড, জোন প্রেসিং, ম্যান প্রেসিং, কোচিং লাইন, পাসিং ল্যান্ড প্রেসিং, কিন্তু এখানে একটাই প্রেসিং, সেটা হলো ম্যান প্রেসিং। কোপাতে ম্যান প্রেসিং, তো ম্যান প্রেসিং খুব একটা আমার কাছে এফেক্টিভ মনে হয় না, একটা সময় যেটা সেটা শরীর নির্ভর হয়ে যায় এবং রিস্কিও অনেক বেশি থাকে। রিস্ক অনেক বেশি। সো আমরা যদি কোপার ফাইনালের প্রিভিউ যদি বলি, যে আর্জেন্টিনা খেলছে কলম্বিয়ার সাথে, কলম্বিয়া এই টুর্নামেন্টে বেশ ভালো খেলেছে, সবচেয়ে বেশি গোল স্কোর করেছে, হামিস রদ্রিগেজ খুব ফর্মে আছে। আর্জেন্টিনা যে খারাপ খেলেছে তা না, বাট আর্জেন্টিনার কাছ থেকে হয়তো মানুষের এক্সপেকটেশন আরও বেশি থেকে আরও ভালো খেলার। তারাও কিছু কিছু ম্যাচ স্ট্রাগল করেছে কিছু কিছু সময়ে। তো আর্জেন্টিনা এবং কলম্বিয়া ম্যাচের প্রিভিউতে আপনার কাছে কোন কোন জায়গায় মনে হচ্ছে যে ট্যাকটিক্যাল ব্যাটেলগুলো ইম্পর্টেন্ট হতে পারে? এই ম্যাচে যদি মানে ওরা যদি নর্মাল ফুটবল খেলে, নর্মাল ফুটবল যেটা ম্যান প্রেসিং না, যদি প্রেসিং যদি কথা বলি, যদি জোন প্রেসিং বা স্পেস প্রেসিং, ম্যান প্রেসিং, তিনটার যদি কম্বিনেশন থাকে, তাহলে আমার কাছে মনে হচ্ছে যে মিডফিল্ডে যে সমস্যাটা যেটা দুইটা টিমের হবে, কারণ এখানে হামেস যেভাবে তার মানে আমি মাঠের পারফরমেন্স দেখে যদি হামেসের হিটম্যাপ দেখি, হামেস আউটস্ট্যান্ডিং পারফর্ম করছে। তো সেই ক্ষেত্রে মিডফিল্ডে যদি মানে আমি মনে করি, তাহলে এই ক্ষেত্রে ডিপলকে আমি মনে করি যে হামেসকে মার্কিং এর ক্ষেত্রে টাইট মার্কিং এ থাকতে হবে, টাইট মার্কিং যাতে সে বল নিয়ে টার্ন করতে না পারে বা তার যে খেলা তৈরি করতে না পারে, এই ধরনের একটা জিনিস আমি মিডফিল্ডে যদি করে তাহলে আর্জেন্টিনা সহজ হবে। আরেকটা জিনিস হলো যে আমি পার্সোনালি মানে কলম্বিয়ার টিমটার যে ফার্স্ট ম্যাচ দেখেছি, তখনই আমি বলেছি যে কলম্বিয়া যে সামনে আসুক সে ফাইনাল খেলবে, এবং তারা কিন্তু সেভাবেই আছে এখন পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে। তো তারা যেরকম টেকনিক্যাল গেম খেলতে পারে এবং ফিজিক্যাল গেমও খেলতে পারে। আর্জেন্টিনার পক্ষ থেকে যদি চিন্তা করি, মেসি এই টুর্নামেন্টে খুব যে ভালো করতে পেরেছে, মানে তার কাছ থেকে যেরকম এক্সপেকটেশন সেরকম হয়তো হয়নি, বাট স্টিল তিনি কিন্তু অনেকগুলো বল বানিয়ে দিয়েছেন আলভারেজের জন্য বা ম্যাকঅ্যালিস্টারের জন্য, গোলে তার কন্ট্রিবিউশন রয়েছে, একটা গোলও লাস্ট ম্যাচে পেয়েছেন। তো তারও কি এরকম তার খেলা দেখেও কি মনে হচ্ছে যে তারও সময় শেষ হয়ে আসছে, রোনালদোর মতো তারও? আমি কোথায় জেনে পড়ছিলাম যে আসলে মেসি যদি 50 বছর বয়সও খেলে তাহলে কিন্তু এরকমই পারফর্ম করবে, হয়তো ফুল টাইম না করতে পারলে এরকমই করবে। তো মেসি, প্রথমে যেটা বললাম যে মেসি নির্ভর না, এখন আর কিন্তু মেসি নির্ভর না, খেলার মাঝখান থেকে মেসিকে উঠিয়ে নিলে কিন্তু আর্জেন্টিনা টিম এরকমই পারফর্ম করবে। যেটা হলো যে ট্রান্সফরমেশন অলরেডি হয়ে গিয়েছে। স্ক্যালোনি একটা জিনিস হলো যে সে কিন্তু এই টুর্নামেন্টে টিমটাকে বিভিন্ন ম্যাচে বিভিন্ন ফরমেশনে খেলেছে, 4-4-2 খেলেছে, 4-2-3-1 খেলেছে, আবার 4-3-3 খেলেছে। তো আমার কাছে মনে হচ্ছে যেহেতু মেসি বলেছে যে এই টুর্নামেন্টের যে ট্রফিটা সে ডিমারিয়ার জন্য জিততে চায়, তা আমার মনে হচ্ছে ডিমারিয়া স্টার্ট করবে। ডিমারিয়া স্টার্ট করলে অবশ্যই তারা 4-3-3-তে চলে আসবে, কারণ ডিমারিয়াকে যদি 4-3-3-তে না দেওয়া হয়, 4-4-2-তে ডিমারিয়া থাকে, একটা ম্যাচে দেখেছি খুব একটা কিন্তু এফেক্টিভ ছিল না ডিমারিয়া। আর এখানে আগে বললাম যে তাদের মিডফিল্ড যদি কন্ট্রোল করতে হয়, মিডফিল্ডে ডোমিনেট করতে হয়, তাহলে 4-3-3 বেস্ট হবে আর্জেন্টিনার জন্য, এবং সেই ক্ষেত্রে ডিমারিয়া অবশ্যই স্টার্ট করলে টিমটার জন্য পজিটিভ কিছু। এবং ডিমারিয়া সবসময় ফাইনালে গোল করে, সো এটা লাস্ট ফাইনাল, দেখা যায় কি ফাইনালে সে গোল করে ফেলতে পারে কিনা। স্যার, সর্বশেষ প্রশ্ন হলো যে দুইটা ম্যাচের প্রেডিকশন আমরা জানতে চাই, ফাইনাল ম্যাচের প্রেডিকশন। ইউরোর ফাইনালে ইংল্যান্ড এবং স্পেন ম্যাচে কে জিততে পারে, আর কোপার ফাইনালে আর্জেন্টিনা কলম্বিয়া ম্যাচে কে জিততে পারে, আপনার কি মনে হয়? ইউরোতে আমি আমার যেহেতু কোচিং এর বড় একটা লার্নিং, ইংল্যান্ড চ্যাম্পিয়ন হলে খুশি হতাম, কিন্তু আমার কাছে
যদি বাস্তবতা চিন্তা করি তাহলে আমার কাছে মনে হয় স্পেন এই ম্যাচটা 2-1 জেতার জিতে যাবে। সম্ভাবনা, জিতে যাবে। আর যদি কোপার কথা চিন্তা করি তাহলে সেটা আমার কাছে মনে হচ্ছে যে তাদের পারফরমেন্স এটা গোললেস ড্র থাকবে এবং টাইব্রেকারে আর্জেন্টিনা চিন্তা। টাইব্রেকারে আর্জেন্টিনা এমি মার্টিনেজ আবার আবারও। সেভিয়ার হবে তাদের জন্য। Right. আচ্ছা, ধন্যবাদ স্যার আমাদেরকে অনেকক্ষণ সময় দেওয়ার জন্য। আমরা অনেক কৃতজ্ঞ যে আপনি আমাদেরকে সময় দিলেন আমাদের ইউরো এবং কোপার এই প্রি ম্যাচ রিক্যাপ এবং প্রিভিউ নিয়ে কথা বলার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। সো এই ছিল আমাদের আজকের এই ইউরো এবং কোপা 2024-এর একটা রিক্যাপ এবং একই সাথে ফাইনাল ম্যাচের প্রিভিউ এবং প্রেডিকশনস। আশা করছি দুর্দান্ত দুটি ফাইনাল আমরা দেখতে পারবো। এই ম্যাচ নিয়ে আপনাদের এক্সপেকটেশন কিরকম এবং আপনাদের প্রেডিকশনটা কিরকম সেটা আমাদেরকে কমেন্টস বক্সে জানিয়ে দিতে পারেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।